ওয়াকারুজ্জামান ভারতের দালাল, এটা অত্যন্ত দুঃখজনক। এবং অনেকে আবার বলেন যে ওয়াকারুজ্জামান কেন নির্বাচন নিয়ে কথা বলে, এটা তো তার দায়িত্ব না। আচ্ছা, ওয়াকারুজ্জামান যে জুলাই মাসে বলল যে আমি গুলি চালাবো না, ওয়াকারুজ্জামানের দায়িত্বই ছিল প্রধানমন্ত্রীর নির্দেশ মানা। প্রধানমন্ত্রী বৈধ নাকি অবৈধ এটা কিন্তু দেখা তার বিষয় না, কিন্তু তিনি প্রধানমন্ত্রীর নির্দেশ না মেনে তিনি জনগণের বুকে গুলি চালাননি। তো সেটাকে আমরা সাধুবাদ দিয়েছি। এখন নির্বাচনের কথা বললেই ওয়াকারুজ্জামান খারাপ, অথচ তিনি বিপ্লবের একটা স্টেক হোল্ডার। যাই হোক, এখন ওয়াকারুজ্জামানের, আপনারা জানেন যে হাসিনা পালিয়ে যাওয়ার মাত্র কয়েক মাস আগে ওয়াকারুজ্জামানকে সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে। এখন ওয়াকারুজ্জামান চলতি মাসেই তার ভারত সফরের একটা সম্ভাবনা আছে। এখন যারা ওয়াকারুজ্জামানের নিন্দুক, তারা এই সূত্রে অলরেডি বলা শুরু করে দিয়েছে ওয়াকারুজ্জামান ভারতে গিয়ে বিশাল একটা ষড়যন্ত্র করে ফেলবেন। এই কারণেই আমি চিন্তা করলাম যে একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিই যে আসলে ওয়াকারুজ্জামান কেন ভারত যাবেন। অলরেডি আমরা জানেন যে সকল পত্রিকায় আসছে, আমি একটা পত্রিকা থেকেই বলতেছি যে চলতি মাসে ভারত যাবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এখানে লিখেছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সেনা পাঠানো দেশগুলোকে নিয়ে আগামী 14ই অক্টোবর একটি সম্মেলন আয়োজন করতে যাচ্ছে ভারত। রাজধানী নয়াদিল্লিতে 2 দিন ব্যাপী এই সম্মেলনে বাংলাদেশ সেনাপ্রধানও দাওয়াতপ্রাপ্ত, যেহেতু জাতিসংঘে আমাদের সৈন্য রয়েছে। বুধবার ভারতীয় গণমাধ্যম স্টেটসম্যানের এক প্রতিবেদনে এই কথা জানানো হয়। এই বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলা যুগান্তরকে বলেন যে সেনাপ্রধান ওই সম্মেলনে অংশ নিলে আমরা জানিয়ে দিব। স্টেটমেন্ট বলেছে যে সম্মেলনে 30টিরও বেশি দেশের সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্ব অংশগ্রহণ করবেন, মানে 30টিরও বেশি দেশের সেনাপ্রধান অংশগ্রহণ করবেন। ভারতীয় সেনাবাহিনীর উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল রাকেশ কাপুর এর সম্মেলনকে একটি অনন্য প্ল্যাটফর্ম বলে অভিহিত করেছেন এবং সম্মেলনের প্রস্তুতিমূলক অনুষ্ঠানে তিনি বলেন যে জাতিসংঘ সনদের অধীনে বিশ্ব শান্তি রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের যে যৌথ দায়িত্ব রয়েছে সেই বিষয়ে এই সম্মেলনে সেনাবাহিনী ও রাষ্ট্রগুলোর সম্মিলিত অভিজ্ঞতা, প্রজ্ঞা এবং প্রতিশ্রুতি একত্রিত হবে। এবং সম্মেলনে আমাদের দেশের পাশাপাশি আরো থাকবেন আলজেরিয়া, আর্মেনিয়া, ভুটান, ব্রাজিল, বুরুন্ডি, কম্বোডিয়া, আইভারি কোস্ট, ইথিওপিয়া, ফিজি, ফ্রান্স থাকবে, গানা, ইন্দোনেশিয়া, ইতালি, কাজাখস্তান, কেনিয়া, কিরগিজস্তান, মাদাগাস্কার, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, মরক্কো, নেপাল, নাইজেরিয়া, শ্রীলঙ্কা, তানজানিয়া, উগান্ডা, উরুগুয়ে, ভিয়েতনাম, রুয়ান্ডা, সেনেগাল এর সেনাপ্রধান সহ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের অংশগ্রহণের কথা রয়েছে। এবং এখানে 2টি পূর্ণাঙ্গ অধিবেশন থাকবে। একটি হবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের টেকসই কার্যক্রমের সক্ষমতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় রসদ সংগ্রহের বিষয়ে। আরেকটি অধিবেশন হবে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে প্রযুক্তির ব্যবহারের নানা দিক দিয়ে আলোচনা হবে। আপনাদেরকে যদি একটু স্ক্রিন শেয়ার করেও দেখাই যুগান্তরে, আপনারা দেখবেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যুগান্তরের এই খবরটা, এখানে একটা ছবিও দেওয়া হয়েছে। এই যে ছবিতে অলরেডি উদ্বোধনী অনুষ্ঠানে অনেকে অংশগ্রহণ করেছেন এবং তারা তাদের বক্তব্য দিয়েছেন, এই ধরনের একটা ছবি আমরা দেখতে পেলাম। তো এই আর কি দর্শক অবস্থা। এখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি ভারতে যাবেন এবং সেখানে গেলে হয়তোবা ভারতের যে সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদী তার সঙ্গেও ওয়াকারুজ্জামানের একটা সৌজন্য বৈঠক হতেই পারে এবং এটা নিয়ে অনেকে অনেক কথা বলবে। অলরেডি কিছু লোক বলা শুরু করেছে, আমি নাম বললাম না, যে ডক্টর ইউনূস যদি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে ভারত সফরের অনুমতি দেয় তাহলে ইউনূসের পতন অনিবার্য। মানে কত পারা পারে এরা, কত বোঝে। তো এই আর কি অবস্থা। আমি শুধু একটা কথাই বলি যে জেনারেল ওয়াকারুজ্জামান উনি ভারত যাক বা চায়না যাক বা আমেরিকা যাক বা পৃথিবীর যে জায়গায় যাক না কেন, ওয়াকারুজ্জামান এমন কোনো কাজ করবেন না, এমন কোনো কথা বলবেন না যেটা বাংলাদেশের বিরুদ্ধে যায়। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তিনি এই দেশের সন্তান, এই মাটির সন্তানই মানুষের সন্তান। তিনি তার মেয়াদ শেষ হলে চলে যাবেন, তার কোনো উচ্চাশা নাই। ক্ষমতা দখল করতে চাইলে তিনি ওই 5ই আগস্টই করতে পারতেন, কিন্তু করেন নাই। সালমান এফ রহমান শেখ রেহানার সঙ্গে যে কথা বলেছিল ফোনে, আপনারা তো শুনেছেন। সেখানে বারে বারে সালমান এফ রহমান বলতেছে যে ওয়াকার কেন মার্শাল ল জারি করে না। মানে আওয়ামী লীগ চাইছিল
যে ওয়াকারুজ্জামান মার্শাল ল জারি করো, কিন্তু ওয়াকারুজ্জামান সেটা করে নেই। আমরা যেন এগুলো ভুলে না যাই, আর আমরা যেন দুষ্ট ইউটিউবারদের কথার ফাঁদে পা না দিই। বাস্তবতা বড়ই নির্মম, বাস্তবতা বড়ই কঠিন। এই বাস্তবিক কারণে জেনারেল ওয়াকারুজ্জামানের অনেক কাজকর্ম হয়তো আমাদের মনে হতে পারে তিনি ভুল করছেন, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সবকিছু আমাদের সামনে একদিন ক্লিয়ার হয়ে যাবে যে সব সিচুয়েশনে সবকিছু করা যায় না, ধৈর্য ধরতে হয়। আবার অনেকে বলতেছেন যে ওয়াকারুজ্জামান মানে কিছু কিছু সেনা কর্মকর্তা আছে তাদেরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিযুক্ত করেছেন। এখন অনেকের একটা মনে একটা ধারণা যে পররাষ্ট্র মন্ত্রণালয় নিযুক্ত করা মানেই হচ্ছে কোনো বিদেশি মিশনে পাঠিয়ে দেওয়া বা বিদেশি দূতাবাসে পাঠিয়ে দেওয়া, কিন্তু বিষয়টি তার না। জেনারেল ওয়াকারুজ্জামান এ পর্যন্ত 4 জন ঊর্ধ্বতন আওয়ামী লীগের লেসপেন্সার সেনা কর্মকর্তাকে পররাষ্ট্র মন্ত্রণালয় বদলি করেছেন, কিন্তু সেখানেও পররাষ্ট্র মন্ত্রণালয় তাদেরকে গ্রহণ করেনি। এখন ফলাফল কি? ফলাফল হচ্ছে তারা বসে রয়েছেন, তাদের কোনো মানে তাদের কোনো প্রভাব নেই, তাদের সেনাবাহিনীতে কোনো প্রভাব নেই, কারণ তাদেরকে সেনাবাহিনী থেকে ন্যস্ত করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আবার পররাষ্ট্র মন্ত্রণালয় তাদেরকে কোনো কাজ দেয়নি। এতে লাভ হয়েছে কি? এতে সেনাপ্রধান তাদেরকে সরিয়ে দিয়েছেন ইনডাইরেক্টলি, যাতে তারা সেনাবাহিনীতে প্রভাব বিস্তার করতে না পারে। আমাদের দেশটা একটা ক্রান্তিকার অতিক্রম করতেছে। একটা নির্বাচিত সরকার খুবই দরকার, এবং সেই নির্বাচিত সরকার এসে আইন শৃঙ্খলা ভালো করলে আমাদের এই ঢাকা শহর সহ সমস্ত বাংলাদেশের রাস্তাঘাটে যে সেনাবাহিনী দায়িত্ব পালন করতেছে তাদেরকে উঠিয়ে নিয়ে পার্বত্য চট্টগ্রামে পাঠিয়ে দিতে হবে। আরো বেশি বেশি করে সেনা কাটি করতে হবে, যেখানে ভারতীয় ষড়যন্ত্রে বিভিন্ন উস্কানি দিচ্ছে উপজাতিদেরকে, চাকমাদেরকে, যাতে এই রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবনকে নিয়ে স্বাধীন ত্রিপালন গঠন করা যায়। সুতরাং আমাদেরকে সব দিকে নজর রাখতে হবে, এবং মনে রাখবেন দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়ে আমাদের কোনো বিতর্ক চলবে না। সেনাবাহিনীকে অবশ্যই সকল বিতর্কের ঊর্ধ্বে রাখতে হবে, এবং আমি মনে করি অবশ্যই ওয়াকারুজ্জামানের ভারতে যাওয়া উচিত, এবং জেনারেল ওয়াকারুজ্জামানের ভারত সফর সফল হোক, এটাই কামনা করি। ধন্যবাদ। জামায়াতে ইসলামের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তো তিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সফর সঙ্গী হয়ে তিনি নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে অংশগ্রহণ করতে গিয়েছিলেন। সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আরো অনেকে ছিলেন। তো অনেকেই ফিরে এসেছেন, অনেকেই আসেননি, অনেকেই এই সফর শেষে ব্যক্তিগত কাজে ব্যস্ত আছেন। তো সব মিলিয়ে ধরা যায় যে সবাই সবার মতো ব্যস্ত আছেন। একসঙ্গে সবাই গেলেও সবাই একসঙ্গে আসেননি। কিন্তু কাউকে নিয়ে কোনো কথা না হলেও জামাত ইসলামের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি গোপনে নিউ ইয়র্ক থেকে ভারতের রাজধানী দিল্লিতে গিয়েছেন, এবং গতকালকে সন্ধ্যায় ভারতের রাজধানী দিল্লিতে একটা 5 তারকা হোটেলে ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদীর সঙ্গে জামাতের নায়েবে আমির ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ তাহেরের একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হবে। এই খবর সমস্ত সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে, এবং বিশেষ করে যারা বিএনপির সমর্থক তারা এটা মানে ফলাও করে প্রচার করতেছিলেন। এমনকি একটা ছবিও ছড়িয়ে পড়েছে, আমি যদি দেখাই, এই দেখেন আপনি, আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি সেনা প্রধানের সঙ্গে মিটিং করতেছেন, সেনা প্রধানের সঙ্গে হ্যান্ডশেক করতেছেন, কিন্তু এটা আসলে একটা এআই জেনারেটেড ছবি। আজকাল তো আছে না যে এআই তে কত কিছু করা যায়, বিশেষ করে চ্যাট জিপিটি, তারপরে গুগল ন্যানো ব্যানানা, এগুলোতে আপনার এই দুইজনের ছবি দিয়ে একটা প্রম্পট লিখলেই হয় যে প্রম্পটে লিখে দাও যে হ্যান্ডশেক করা আছে, দুজনের মুখে হাসি। এগুলো বাচ্চা পোলাপাইন পারে, কিন্তু এগুলো ব্যাপকভাবে আওয়ামী লীগের লোকজন, এমনকি বিএনপির লোকজনও শেয়ার করতেছিল যে তিনি ভারতে গিয়েছেন, ভারতে গিয়ে ভারতের সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদী তাকে রিসিভ করেছেন, এবং সেখানে একটি 5 তারকা হোটেলে দিল্লিতে তিনি গোপন বৈঠক করছেন ভারতীয় সেনাপ্রধানের কাছে। তো এই খবর পাওয়ার পরে আমি ভারতীয় কয়েকজন সাংবাদিককে আমি ফোন করেছি যে ভাই একটু তলিয়ে দেখেন তো আসলে ঘটনা সত্য কিনা, কারণ যেভাবে বাংলাদেশে এটা পুরো ভাইরাল হয়ে গিয়েছে, একটু তলিয়ে দেখেন। তো ওনারা অনেক অনুসন্ধান করে ওনারা বললো যে ভাই কিছু তো পাচ্ছি না এরকম।
এরকম কোনো খবরই তো পাচ্ছি না। কারণ দুই একজন সাংবাদিক আছে, তারা কিন্তু ভারতের খুবই প্রভাবশালী এবং তারা ভারতের ডিপ স্টেটের অনেক খবর টবর রাখে, কিন্তু কেউ আমাকে এই তথ্য দিতে পারলো না। বলতেছে না ভাই, এটা মোটামুটি কনফার্ম যে ভারতে আসলে আমরা খবর পেতাম। এবং তারা আমাকে আরো বললেন যে দেখুন, ভারত কিন্তু মানে এমন একটা দেশ যেখানে কখনোই সেনাবাহিনীর নেতৃত্বে কোনো সরকার আসেনি, মানে সামরিক সরকার আসে নাই। তো ভারতের সেনাবাহিনী সবসময় ভারতের সরকারের অনুগত, বর্তমানে আছে বিজেপি, নরেন্দ্র মোদী তার অনুগত। সুতরাং রাজনৈতিক বিষয় তো আসলে সেনাবাহিনীর নাক গলাবে না। এর আগে যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল, তখন প্রায় সময় দেখতেন যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি তারা প্রতি বছর একবার ভারত সফরে গিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সঙ্গে বৈঠক করত। সেনাবাহিনীর সঙ্গে কিন্তু না, বৈঠক করত ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেতৃবৃন্দের সঙ্গে। তো এখন যদি জামাত ইসলামের কেউ আসে, তাহলে সে যদি সম্পর্ক উন্নয়ন করতে চায় ভারতের সঙ্গে, সে বৈঠক করবে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেতৃবৃন্দের সঙ্গে বা কংগ্রেসের নেতৃবৃন্দের সঙ্গে। সে কেন সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করতে যাবে? এটা কিন্তু ভারতে হয় না। সুতরাং এটা যে একটা ভুয়া খবর ধরে নেওয়াই যায়। তো তারপর একটু খোঁজ খবর করলাম এবং খোঁজ খবর করে দেখলাম যে যে মানে আসলে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি এখনো আমেরিকাতেই আছেন এবং তিনি তার ব্যক্তিগত কিছু কাজকর্ম করতেছেন। তারপরে নিকটাত্মীয় বন্ধু বান্ধব আছে, মানে আমেরিকার এক স্টেট থেকে আরেক স্টেটে তিনি ছুটে বেড়াচ্ছেন তাদের সঙ্গে দেখা করার জন্য। এবং চিকিৎসা সংক্রান্ত কিছু কাজকর্ম শেষ করার পরে আগামী পরশুদিন তিনি দেশে ফিরবেন। আগামী পরশুদিন তিনি আমেরিকা থেকে দেশে ফিরবেন। তিনি ভারতে যাননি, অথচ এই গুজবটা ফলাও করে প্রচার করতেছে আওয়ামী লীগ এবং বিএনপির লোকজন, যেটা অত্যন্ত নিন্দনীয়। এবং বাংলাদেশে হয় কি, এটা গুজব উঠলে মানে এটার কোনো আগা মাথা আছে কিনা এটা দেখে আরো, তবে অবশ্যই এর জন্য ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের নিজেই দায়ী। তিনি নিউ ইয়র্কে একটি নাগরিক সম্মেলনে তিনি বলেছিলেন যে ভারত যদি আক্রমণ করে তাহলে তিনি তার মোকাবেলা করবেন, তারা মোকাবেলা করবেন। আবার ভারতের যদি 50 লক্ষ সেনা আক্রমণ করে বাংলাদেশে, তিনি ঘোড়ার পিঠ থেকে তাদেরকে লাথি মেরে ফেলে দিবেন। মানে এগুলো খুবই বাল্যখিল্য কথা, এবং এগুলো বলে আসলে ওই ভারতের হাতে একটা অস্ত্র তুলে দেওয়া হচ্ছে যে এই দেখো দেখো দেখো, বাংলাদেশের একজন নেতা, যিনি জামাত ইসলামের মতো একটি বড় দলের নেতা, সেকেন্ড ইন কমান্ড, তিনি শফিকুর রহমান ফার্স্ট, তিনি সেকেন্ড, তিনি বলতেছেন যে যে মানে ভারতের সেনাবাহিনী আক্রমণ করবে, তিনি ঘোড়ার পিঠ থেকে ভারতীয় সেনাবাহিনীকে লাথি মেরে ফেলে দিবেন। ভারতীয় সেনাবাহিনী কি আক্রমণ করলে ঘোড়ার পিঠে করে আক্রমণ করবে? এখন সেই যুগ আর আছে? উনি এগুলো বলতেছেন, লাথি মেরে ফেলে দিবেন ঘোড়ার পিঠ থেকে। আবার গাজওয়াতুল হিন্দ করবেন, ধর্মযুদ্ধে ডাক দিচ্ছেন। এগুলো হচ্ছে অত্যন্ত বাড়াবাড়ি এবং উস্কানিমূলক। এগুলো ফেসবুকে, ইউটিউবে সাধারণ নাগরিকরা বলতে পারে, কিন্তু আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের মতো একজন নেতা এগুলো বলতে পারেন না। আমরা এর আগেও দেখেছি। আমরা দেখুন, ভারতের দিক থেকে প্রচুর উস্কানি আছে, বিভিন্ন লোকজন করে, এবং আমরা এগুলো প্রতিবাদও করি। কিন্তু আমাদের নিজের দেশ থেকে যে উস্কানিগুলো আসে, যেমন ওই মাহফুজ আলম কয়েক মাস আগে বলতেছিল ওই বৃহত্তর বাংলাদেশ ম্যাপ ভারতের বিভিন্ন অংশ নিয়ে, এগুলো অত্যন্ত নিন্দনীয়। ভারত উস্কানি দেয়, আমরা প্রতিবাদ করি, এবং বিভিন্ন ষড়যন্ত্র করে তাও প্রতিবাদ করি, যেমন পার্বত্য এলাকায় বা বিভিন্ন জায়গায়। কিন্তু এটা মনে রাখতে হবে যে আমাদেরও সেই রকম উস্কানি দেওয়া চলবে না, তাহলে আমাদের সঙ্গে তাদের পার্থক্যটা কি, তাই না? এখন তারা তাদের পূজার সময় অসুরের ছবিতে লাগিয়েছে ডক্টর ইউনূসের ছবি, মানে ইউনূসকে তারা অসুর বানিয়েছে। আবার ডোনাল্ড ট্রাম্পকে অসুর বানিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে অসুর বানিয়েছে। এখন হিন্দু ভাইদের কাছে প্রশ্ন যে আপনাদের এই পবিত্র ধর্মের ভিতরে যা লেখা আছে বা যা করা আছে তাই তো করতে হবে, তাই না? অসুরের একটা ভিন্ন রূপ আছে, চেহারা আছে। সেই অসুরের জায়গায় যখন ডক্টর ইউনূসের ছবি ব্যবহার করা হয়, তখন কি আপনাদের হিন্দু ধর্মের অপমান হয় না? হয়তো। সেটাই কিন্তু ওরা করতেছে। এখন যদি আমরাও একদম রাগান্বিত হয়ে আমাদের দেশের হিন্দু সম্প্রদায়কে দিয়ে আমরা ওই অসুরের জায়গায় নরেন্দ্র মোদীর ছবি বসাই, এটা কি ভালো দেখায়? অবশ্যই ভালো দেখায় না। আমরা এইসব ছোট লোক কাজ আমরা করতে যাব না। তো এই কারণেই বলবো যে আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের মতো একজন পলিটিশিয়ান, তাকে কথাবার্তা বলার ক্ষেত্রে আরো সতর্ক হতে হবে এবং আরো সাবধান হতে হবে।
এবং ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ তাহের তিনি এখনো নিউ ইয়র্কে আছেন, তিনি ভারতে যাননি। ভারতে যাওয়াটা অসম্ভব কিছু না, যেতেই পারেন। বিভিন্ন দেশে তিনি আগে গিয়েছেন, চীনে গিয়েছেন বা সব জায়গায় গিয়েছেন। একটা রাজনৈতিক দল আরেকটা দেশের আরেকটা রাজনৈতিক দলের সঙ্গে বা সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কূটনৈতিক চেষ্টা তারা চালাতেই পারে, এতে অন্যায় কিছু না। কিন্তু এতে রাগ ঢাকেরও কিছু নাই বা গোপন করারও কিছু নেই, বা যদি গোপন হয়েও থাকে সেটা আমার কাছে কোনো কোনো ভাবে আসতো। কিন্তু এটুকু বলতে পারি যে তিনি আসলে এখনো আমেরিকাতেই আছেন এবং আগামী পরশুদিন তিনি দেশে ফিরবেন। এবং এই যে তার ভারতে গিয়ে ভারতের সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদীর সঙ্গে 5 স্টার হোটেলে মিটিং, এটা একদম সম্পূর্ণই গুজব। আপনারা এইসব গুজবে কান দিবেন না। ভালো থাকবেন। ধন্যবাদ।